আজকের গল্প প্রথম প্রেম, কলমে ঝুম্পা মণ্ডল। নাতনির স্কুলের সরস্বতী পূজার অনুষ্ঠানে এসেছেন নীলাঞ্জন বাবু। গার্জিয়ানদের বসতে দেওয়ার চেয়ারগুলোর সারিতে একটু দূরে বসা হলুদ শাড়ি পরা যে বয়স্ক ভদ্রমহিলা একটি বাচ্চা ছেলেকে কোলের কাছে নিয়ে কথা বলছেন। নীলাঞ্জন বাবুর মনে হচ্ছে ভদ্রমহিলার মুখটা খুব চেনা, কোথায় যেন দেখেছেন। তাই তার চোখ নিজের অজান্তে বারবার চলে যাচ্ছে ভদ্রমহিলার মুখের দিকে। বাচ্চাটার সাথে ভদ্রমহিলা কথা বলতে বলতে হঠাৎ হেসে উঠতেই মহিলাটির ডান গালের টোলটা পুরনো স্মৃতি সব মনে করিয়ে দিল নীলাঞ্জন বাবুর। নীলিমা, তার প্রথম প্রেম। তবু আরেকবার ভালো করে তাকিয়ে দেখলেন। হ্যাঁ, তিনি ঠিকই ধরেছেন। ওই রকম ডান গালের টোলেই তো তিনি একদিন টোলে গিয়েছিলেন। এই মন মাতানো টোল কি তিনি ভুলতে পারেন কখনো? কিন্তু আজ এতদিন পরে এইখানে এমনভাবে দেখা হবে ভাবতেই পারছেন না নীলাঞ্জন বাবু। প্রাথমিক উত্তেজনায় তিনি লাঠিতে ভোট দিয়ে উঠে দাঁড়ালেন। নিজের বয়স যে 70 পেরিয়ে গেছেন 2 মাস আগে তা ভুলে গেছেন যেন। কিন্তু হঠাৎ খেয়াল হলো, এতদিন পরে নীলিমার সামনে যাওয়াটা ঠিক হবে কিনা। তিনি নিজে বিপত্নিক হয়েছেন বহু বছর। ছেলে হবার সময়ই তার স্ত্রী গত হন। তারপর থেকে ছেলেকে একা হাতেই মানুষ করেছেন তিনি। এখন ছেলে বৌমা দুজনেই চাকরি করে, দুজনেই স্বাভাবিকভাবে ভীষণ ব্যস্ত। তাই নীলাঞ্জন বাবুর রিটায়ারমেন্টের পর পাকাপাকিভাবে নাতনির স্কুলের গার্জিয়ান হিসেবে তার নামে নথিভুক্ত করে নিশ্চিত হয়েছেন তারা। ছেলের পরে এখন নাতনির দেখাশোনার দায়িত্ব ওনাকেই সামলাতে হয়। যদিও এতে তার বিন্দুমাত্র আপত্তি নেই, কিন্তু নীলিমার নিশ্চয় স্বামী পুত্র কন্যা নিয়ে সুখের সংসার। তাই নিজের উত্তেজনা প্রশমিত করে আবার চেয়ারে বসে পড়লেন তিনি। লাঠির ওপরে থুতনি রেখে ফিরে গেলেন প্রায় 52 বছর আগের কৈশোর জীবনে। নীলিমা তাদের গ্রামের স্কুলের মাস্টার মশাইয়ের মেয়ে। যেহেতু নীলাঞ্জন ভালো স্টুডেন্ট ছিল স্কুলে, সেই সূত্রে মাস্টার মশাইয়ের প্রিয় ছাত্রের মধ্যেও একজন ছিল সে। অঙ্কতে কোনো অসুবিধে হলে মাস্টার মশাইয়ের বাড়িতে সমস্ত ছাত্রদের অবাধ গতিবিধি ছিল। কিন্তু মাস্টার মশাই ভীষণ রাগী প্রকৃতির ছিলেন বলে বিশেষ কেউ সেই পথ মারাতো না। নীলাঞ্জন আর তার এক খুব কাছের বন্ধু রনেন কিন্তু অসুবিধা হলে যেত স্যারের বাড়ি। যেহেতু রনেন স্যারের দুঃসম্পর্কের আত্মীয় হতো, সেজন্য অন্তর্মহলে নরেনের মাঝে মাঝে প্রবেশাধিকার থাকলেও নীলাঞ্জনের ছিল না। নরেনের মুখে নীলিমার কথা টুকটাক শুনলেও সেইভাবে সামনাসামনি আলাপ করার মতো দেখা হয়নি তাদের। যদিও সত্যি বলতে কি, ওই কিশোর বয়সে মেয়েদের প্রতি যে অতি আগ্রহ ভাবটা থাকে সেটা নীলাঞ্জনের ছিল না। সে বাইরের ঘরেই বসে অঙ্কের জটিল সমস্যার সমাধান করতে ব্যস্ত থাকত। কিন্তু অন্তর্যামী জানেন, অন্তর্মহলের সুন্দরী মেয়েটি অনেক আগেই তাকে আড়াল থেকে দেখে তার প্রেমে পড়ে গিয়েছিল। সরস্বতী পুজোর দিন মাস্টার মশাইয়ের বাড়িতে পুজো দেখতে আসার নিমন্ত্রণ ছিল তার আর নরেনের। আগে 2-1 বার নীলিমার উপস্থিতি সেভাবে লক্ষ্য না করলেও সেদিন একদম সামনাসামনি নতুন রূপে নতুনভাবে দেখেছিল নীলিমাকে। হলুদ শাড়িতে ঠাকুর মশাইয়ের ফাই ফরমাস খাটাতে নীলাঞ্জন কেন জানে না চোখ ফেরাতে পারছিল না। এতদিন নীলিমাকে এইভাবে কখনো লক্ষ্য করেনি সে। স্কুলে গিয়ে অঞ্জলি দেবার কথা ভুলে গিয়েছিল। নীলাঞ্জন হঠাৎ মনস্থির করল স্যারের বাড়িতেই অঞ্জলি দেবে। বন্ধুর মনের পরিস্থিতি দেখে স্বাভাবিকভাবেই নরেন এর রসিকতার পাত্র হতে হয় তাকে। নীলিমায় নীল বলে নতুন নামকরণে তাকে খেপাতে থাকে নরেন। অন্য সময় হলে
নীলাঞ্জন রেগে যেত ঠিকই, কিন্তু সেই দিন সেই মুহূর্তে রনেনের রসিকতায় সে বেশ উপভোগ করেছিল। মনে হয়েছিল নীলিমায় নীল, নামটা বেশ ভালোই দিয়েছে নরেন। অঞ্জলি দেবার সময় নীলিমা তার হাতে ফুল দিতে এসে নীলাঞ্জনের দিকে তাকিয়ে যখন একটা মিষ্টি হাসি দিয়ে বলেছিল, এত কি হাঁ করে দেখছো নীলুদা, তখনই ডান গালের টোলটা আরও অপূর্ব লেগেছিল নীলাঞ্জনের। সেই মুহূর্তে তার কৃশরে হৃদয় আটকে গিয়েছিল ডান গালের ওই মন মাতানো টোলে। তারপর থেকে বেশিরভাগ অঙ্কই যেন বড্ড বেশি বোঝার অযোগ্য হয়ে যায় তার কাছে। অঙ্ক বুঝতে সে প্রায় ছুটে যায় স্যারের বাড়িতে, কিন্তু চোখ খোঁজে এক ঝলক দেখা পাবার আশায়। ধীরে ধীরে সে খেয়াল করে প্রেমে সে একা পড়েনি। স্যারের বাড়ি গেলে যে কোনো ছুতোতে নীলিমা তার বাবার কাছ থেকে ঘুরে যেত, কিন্তু তার চোখ থাকতো নীলাঞ্জনের চোখে, আর ডান গালে থাকতো সেই মন মাতানো টোল। স্যার রাগী হলেও বুঝতে পারতেন না তার সামনেই ঘটে যাওয়া দুটি নির্মল হৃদয়ের আদান প্রদান। প্রেমে দ্বিতীয় ব্যক্তির সাহায্য অনস্বীকার্য। তাই নরেনের সহযোগিতায় বেশ কয়েকটি চিঠি বিনিময় হলো দুইজনের। একে স্যারের মেয়ে ধরা পড়লে ভীষণ মান সম্মানের ব্যাপার, তার উপর নীলাঞ্জনের বয়সটাও অল্প। নীলাঞ্জনের বাবা ভীষণ কড়া মানুষ, জানতে পারলে আস্ত রাখবেন না তাকে, কিন্তু প্রেম কি আর এসব বাধা মানে? তাই প্রেমে হাবুডুবু খেয়ে রক্ত দিয়ে ভালোবাসি বলে চিঠি লিখে নীলিমাকে দেওয়ার পরে সেই বই কিছুদিন পরে দুর্ভাগ্যক্রমে বাড়ির লোকের হাতে পড়ল। কিন্তু এই চিঠিতে সৌভাগ্যক্রমে রক্তের ঘাটতির ফলে নীলাঞ্জনের নাম লেখা ছিল না বলে সে যাত্রা নীলাঞ্জন ধরা পড়তে পড়তে বেঁচে যায়। কিন্তু পরে রনেনের মুখে শুনেছিল কে চিঠিটা দিয়েছে নীলিমাকে। সেই নিয়ে নীলিমার ওপর খুব ঝড় বয়ে গিয়েছিল, কিন্তু সমস্ত ঝড় একা মাথায় পেতে নিয়ে একবারও নীলাঞ্জনের নাম উল্লেখ করেনি নীলিমা। সব শুনে নীলিমার জন্য ভীষণ মন খারাপ হলেও নীলিমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আর একবারও তাকে সামনে দেখতে পায়নি সে। তবু দুরু দুরু বুকে এর মাসখানেক পরে গিয়েছিল স্যারের বাড়ি অঙ্ক বোঝার অজুহাতে। নীলিমা তার নাম না বললেও কিন্তু তবুও কেন জানে না স্যার সেদিন তাকে ডেকে ভদ্রভাবেই বলেছিলেন এবার থেকে তিনি আর বাড়িতে অঙ্ক দেখাবেন না। এবার থেকে বিশেষ অসুবিধে হলে স্কুলের অফ পিরিয়ডে যেন শিখে নেয়। অতএব স্যারের বাড়িতে যাওয়ার পথও বন্ধ হয়েছিল একেবারের মতো। এভরি অল্টারনেট ইয়ারে সময়টাতে সেই দিন স্যারের বাড়ি থেকে ফেরার সময় বড়দেবীর পুজোটা কভার করে জানালায় চোখ চলে গিয়েছিল জন্য। তাতে বাড়ি ঘরে আসবার একটা সুযোগ জুটে যায় জল ভরা। আবার সেই যাতায়াতের নীলাঞ্জনের বুকটাতে মোচড় দিয়ে আমার কাগজ থেকেই পেয়ে যায়। কিন্তু কি করবে সে? পিনাকি রঞ্জন পায়ে দাঁড়ানো মাথা নাড়লে এখন অনেক দেরি। তার মানে গ্রামগঞ্জ কলা বেচা, তার উপরে তখন আপনার সাধন মতো দেখা করার এত সুযোগ সুবিধাও ছিল না। প্রণব মেয়েরা বাড়ির বাইরে একা বের হবার সুযোগই পেত না। পিনাকি রঞ্জন বললেন ও আমার বেশ মনে আছে, তাই স্যারের বাড়ি যাওয়া সে নিজে থেকেই বন্ধ করে দিয়েছিল। পুজোটা হতো ব্যাস। নীলিমার সাথে কোচবিহারের বাইরে থেকেও আর কোনো যোগাযোগেরও সম্ভাবনা রইল না। প্রণব সাই দিয়ে বললেন এই করে দেখতে দেখতে এক বছর তাই হয়। কাল শ্রাবণের শুক্লা অষ্টমী তিথি। কলকাতার কলেজে ভর্তি হলো নীলাঞ্জন। রাজপ্রতিনিধি হিসেবে নিজের পায়ে দাঁড়িয়ে নীলিমার কাছে ময়নাকাট আহ্বান করবেন। তখন আর কেউ বাধা দিতে পারবে না তাদের। থেকে ঢাক আর সানায় বাজিয়ে বাড়ি ফিরে এসে সেই কাঠের মুখে শুনেছিল বাড়িতে নিয়ে আসবেন অনেক দূরে বিয়ে হয়ে যাবার খবর। মদনমোহন মন্দির চত্বরের একটি ঘরে টানা এক মাস ধরে ওই কাঠের ভীষণ কান্নাকাটি করেছিল।
পিনাকিরঞ্জন কিন্তু মন দিয়ে তখনকার দিনে শুনছিলেন, একটা মেয়ের মাথা পক্ষে নেড়ে আগ্রহ কান্নাকাটি দেখিয়ে ছাড়া আর বললেন, কী বা করা হাইলি সম্ভব ছিল। ইন্টারেস্টিং। তারপর ভীষণ মানসিক কষ্টে প্রণব বললেন, নীলাঞ্জন এরপর কলকাতায় চলে আসে। ভদ্রের শুক্লা অষ্টমী গ্রাম তিথিতে ফিরেতে মহাস্নান তার আর আর মন ধর্মপাঠ। চাইতো না। পুজোর পর চাকরি সে পাবার কাঠ পরে বাড়ির দেবী চাপে বাড়িতে বিয়েও বড় করেন, দেবীর মন্দিরে সংসারও হয় তার। প্রতিস্থাপন করা হবে। কিন্তু সময়ের তার স্রোতে 3 দিন মনের পর এক থেকে গভীর সে কোণে কাঠে খড় সযত্নে দিয়ে লালিত হয় হোতা তার বেঁধে শুরু অপূর্ণ হবে প্রেম। বড় দেবীর মূর্তি দাদাই গড়ার ডাকে কাজ। স্তম্ভিত ফেলেন রাজা নেই, নীলাঞ্জন বাবুর। রাজ্যপাট নেই, অঞ্জলি দেবার কিন্তু জন্য কয়েকশো নাতনি তার বছর হাত ধরে ধরে ডাকছে। এই পুজোটা হয়ে বাম আসছে দিকের চেয়ারে পুরো লক্ষ্য নিয়ম করলেন নিষ্ঠা নীলিমা আর নেই সেখানে। অনুশাসন মেনে। পুরনো স্মৃতি ভাবলে নিজের অবাক লাগে, অজান্তে তাই না? চোখের কোণ ভিজিয়েছিল পিনাকিরঞ্জন মুহূর্তে। মুচকি হাসলেন। সবার অলক্ষ্যে কথা বলতে চোখের বলতে জল মুখে গাড়ি মুছে তিস্তা ব্রিজের একটা উপর দিয়ে দীর্ঘশ্বাস চলেছে। ফেলে এক হাতে লাঠি প্রণব আর হঠাৎ এক করে হাতে ড্রাইভারকে নাতনির বললেন, হাত ধরে ভাইটি, পুজো আমি মণ্ডপের জানালার দিকে কাজটা এগিয়ে খুলবো, গেলেন। তোমার তিনি এসিটা একটু মণ্ডপে গিয়ে বন্ধ করে দেখলেন দাও। ঠাকুর মশাইয়ের কাছ থেকে ড্রাইভার ফুলের সাজি এসি নিয়ে অফ করার সবাইকে আগেই ফুল জানালার দিচ্ছেন কাজ নীলিমা। নামিয়ে মনটা প্রণব আবার মুখ বের ভালো করে লাগায় দিয়েছেন ভরে গেল বাইরে। তার। শ্বাস বেশ লাগলো নিয়েছেন বুক নীলাঞ্জন ভরে। বাবুর। ঠিক সেই পিনাকিরঞ্জন দিনের বড় মতো বড় চোখ আজ করে কাণ্ড এখানেও পুষ্প দেখছিলেন বিতরণ প্রণবের। দেখে পুরনো স্মৃতি আঁতকে উঠে চোখে বললেন, ভাসলো আবারও। কি ছেলে মানুষই ভালো করছেন, করে নীলিমাকে অ্যাক্সিডেন্ট দেখে ঘটে যেতে স্বস্তির পারে তো। হাসি হাসলেন। প্রণব কারণ তেরছা ততক্ষণে চোখে দেখে তাকালেন নিয়েছেন নীলিমার স্মৃতিতে পিনাকিরঞ্জনের সিঁদুর দিকে। নেই। মুখে পাকা একটা চুলের ভঙ্গি ছোঁয়ায় করে বয়স বললেন, হলেও সেই ধুত্তোর, মুখের হাসির রাখুন মিষ্টতার আপনার কোনো অ্যাক্সিডেন্ট। পরিবর্তন কত হয়নি যুগ নীলিমার। পর তিস্তা নদীর সেই ওপর সঙ্গে দিয়ে সেই মন যাচ্ছি, মাতানো আর টোলটা তিস্তার গায়ের একই গন্ধ রকম আছে। একবার প্রাণ ভরে নেব নীলিমা না। দেবী হাতে করে সাজিটা নিয়ে জানেন তো, নীলাঞ্জন বাবুর তিস্তা, কাছে তোর্সা, এসে ফুল দিল। জলঢাকা, শঙ্খস অবাক হয়ে রায়ডাক, গেলেন নীলাঞ্জন বাবু। প্রত্যেকটা নদীর নীলিমা ঘ্রাণ এমন কিন্তু ভাব আলাদা। করছে যেন এটা রোজ যে দেখা জানে হয়। শুধু সেই ফুল জানে। হাতে নিতেই ঠিক ঠিক, নীলিমা দেবী এটা মিষ্টি তো হেসে আমারও বললেন, খেয়াল করা উচিত ছিল। এখনো সেই হাঁ করে তাকানো এবার রূপ যায়নি। পিনাকিরঞ্জন নিজেও বয়স তার হলো তো। পাশের জানালার তিনি কাজটা বুঝলেন নীলিমাও ত্বরিত তাকে গতিতে নামিয়ে অনেক আগেই ফেলেছেন। তাকে দেখেছে। তারপর মুখ এই বাড়িয়ে বয়সে দিয়েছেন এসেও বাইরের আবার দিকে। বুকের মধ্যে এক অদ্ভুত 1 কিলোমিটার চঞ্চলতা লম্বা অনুভব করলেন ব্রিজটা তিনি। শেষ হবার পর সেই আবার দুজন প্রথমবারের মাথা দেখার মতো ঢুকিয়েছেন গাড়ির আজও ভেতর। খুব স্বস্তির দুজনেই অস্থির হাসছেন মনে শিশুদের অঞ্জলি মতো। দিলেন নীলাঞ্জন বাবু। ড্রাইভার বড় বড় অঞ্জলি চোখ শেষে করে নীলিমা বয়স্ক দেবী দুটি খোকার নীলাঞ্জন কাণ্ড বাবুর দেখছিল কাছে এসে জিজ্ঞেস লুকিং গ্লাস করলেন, দিয়ে। কেমন আছো পিনাকিরঞ্জন বললেন, নীলুদা? এসি টেসি আর এই চালাবার নীলুদা দরকার ডাকটাতে নেই ভাই, এমন জাদু ছিল গরম লাগে যে লাগুক, চোখের কোণে আবার বাকি জল রাস্তা জমে গেল প্রাণ ভরে। নীলাঞ্জন বাবু। অনেক দিন পরে আজ যেন বড্ড বেশি আবেগতাড়িত হচ্ছেন তিনি। নাকি বেশি বয়স হলে এমনটাই হয়? মৃদু হেসে নীলিমার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, প্রায় 52 বছর পরে আমরা আবার সামনাসামনি। আজ সরস্বতী পূজা, আর তুমি সেই হলুদ শাড়িতে, মনে পড়ে? এইটুকু বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ বয়স্ক নীলিমার দিকে। বয়স আর সংসারের ভারে নীলিমার সে আগের রূপ আর নেই। কিন্তু প্রেম বুঝি বয়স রূপ মানে না। প্রেম মনে হয় যে কোনো বয়সেই লজ্জায় রাঙিয়ে দিতে পারে। তাই হয়তো এই প্রশ্নে নীলিমা দেবী লজ্জায় মুখ নামিয়ে নিলেন। কিন্তু দুজনেই বুঝলেন এত বছর পরেও দুইজনের মনের কোণে এক কোণে সযত্ন লুকিয়েছিল যে ভালোবাসা, তা আজ চোখ মুখে ফুটে উঠছে তাদের। গল্পে গল্পে জানা গেল নীলিমার 2 ছেলে 1 মেয়ে। নীলিমার স্বামী মারা গেছেন বছর 10 আগে, তাই নীলিমা এখন ভাগের মা। 6 মাস এই ছেলে, 6 মাস ওই ছেলের কাছে থাকে। ছেলের বউয়ের সংসারে ভাগের মা হয়ে থাকাটা যে কি কষ্টের, নিজের ইচ্ছে বলতে কিছুই ছিল না। পরের বাড়ির মতো আসলে ছেলে দুটোকেও দোষ দেওয়া যায় না। তারাও সংসারের জাতাকলে পড়ে বউয়ের কথাকেই বেশি স্বীকৃতি দিত। ছেলেদেরকে নির্দোষ প্রমাণ করতে গিয়েও চোখের জল আসে নীলিমা দেবীর। অবশেষে নীলিমা দেবীর মেয়ে গিয়ে দাদা বৌদিদের সাথে ঝগড়া করে তাকে এনে নিজের কাছে রেখেছে। এখানে রেখেছে মাস 2 হলো। জামাই বাবাজিও বেশ যত্ন করেন। তাকে আজ নাতনির বায়নায় তাকে তাদের স্কুলে আসতে হয়েছে। ভাগ্যিস এসেছিলে স্কুলে, মুচকি হাসল নীলাঞ্জন বাবু।
যেন সেই কিশোর বয়সে ফিরে গেছেন তিনি অনেক দিন পরে। তারপর কিছুক্ষণ থেমে লাঠির ওপরে 5টা আঙুল দিয়ে একেবারে তাল দিয়ে ভারিক্কি ভঙ্গিতে বললেন, আর কিন্তু আমাদেরকেও বাধা দিতে পারবে না, কারণ আমরা এখন নিজেরাই নিজেদের গার্জেন। নীলিমা দেবী মৃদু স্বরে অবাক হয়ে বললেন, কিসে বাধা দেবে? 2 জন এবারে মনের মতো করে বাঁচব। যে কটা দিন আছি দেখা করব, যখন খুশি ঘুরব, সিনেমা দেখব। নীলিমা দেবী হেসে বললেন, দূর তাই হয় নাকি? বুড়ো বয়সে ভীমরতি বলবে লোকে। নীলাঞ্জনবাবু বললেন, বলুক, যার যা মন চায়। আমি কিন্তু আর কারো বাধা মানছি না। ছেলে মেয়েকে আমরা বড় করেছি, তাদের সংসার গুছিয়ে দিয়েছি। এবারে না হয় আমরা নিজেদের জন্য একটু স্বার্থপর হলাম, কার কি এসে যায় তাতে? নীলিমা দেবী মুচকি হেসে বললেন, আর এখন ছেলে মেয়েরা না মানলে বাধা দিতে এলে কি করবে? নীলাঞ্জনবাবু স্থান কাল ভুলে শূন্যে হাতের লাঠি ঘুরিয়ে বললেন, লাঠি পেটা করব সব কটাকে, কোনো বাধা আর মানব না। বলেই হো হো করে হেসে উঠলেন। অনেক দিন পর কেন জানি না নীলিমা দেবীর খুব ইচ্ছে হলো নীলাঞ্জনবাবুর খুব কাছটিতে এসে বসে হাতে হাত রেখে একটু স্পর্শ করতে, কাঁধে মাথা রাখতে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন।